আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, স্পেকট্রাম বাংলা রেডিও, অনলাইন টিভি এবং রিল্যাক্স রেডিওর আজকের আয়োজন। সত্যিকার অর্থে রিল্যাক্স রেডিওতে আমি প্রতি শনিবারে ২ সপ্তাহ পরপর শনিবারে ১১টা থেকে ১২টা নিউজ হেডলাইনস নিয়ে অনুষ্ঠানে আপনাদের মাঝে থাকি এবং রবিবার স্পেকট্রাম বাংলা রেডিও এবং অনলাইন টিভির আয়োজনে আমাদের বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের কিংবা রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ দিয়ে অনুষ্ঠান করি। প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা আজকে আ স্পেকট্রাম বাংলা রেডিও এবং অনলাইন টিভি এবং রিল্যাক্স রেডিওর যৌথ প্রয়াস নিউজ হেডলাইন টক শো। নিউজ হেডলাইন টক শোতে আজকে আমন্ত্রণ জানিয়েছি খুব তড়িৎ গতিতে। কারণ আপনারা জানেন যে ভয়েসকে আপনারা দীর্ঘ ৩০ বছর ধরে লন্ডনে জানেন, চেনেন। তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমার বন্ধু, কলিগ, আ সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর জনপ্রিয় উপস্থাপক এবং টেলিভিশন চ্যানেল এস এর প্রেজেন্টার জনাব তুফাইল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনি আপনি? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, থ্যাংক ইউ ভেরি আর মাচ। আমিও অনেক ভালো আছি। আসলে ভালো থাকার দিন। কিন্তু আসলে সত্যিকার অর্থে আজকের গতকালের ওয়েদার এবং গত পরশুর ওয়েদারটা ছিল খুব ফুরফুরে। আজকে একটু মেঘাচ্ছন্ন। যাই হোক, আশা করি দিনটি ভালো যাবে। আমি মাঝখানে যিনি আছেন তাকে আমন্ত্রণ জানিয়েছি আমার একজন বন্ধু। তিনি একজন রাজনীতিবিদ মূলত। তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ, বাংলাদেশের বিকল্প ধারার আ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং যুক্তরাজ্য বিকল্প ধারার সম্মানিত প্রেসিডেন্ট এবং তিনি বর্তমানে অত্যন্ত তৎপর রেড ব্রিজ কাউন্সিলে যিনি কাউন্সিলর একজন নির্বাচনের জন্য অত্যন্ত তৎপর রয়েছেন। তিনি লিবডেমের একজন প্রার্থী, আমার বন্ধু জনাব ওহিদুদ্দিন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, Mr. ওহি White. সাহেব Thank কেমন you very আছেন? much. কেমন আছেন আপনি? Alhamdulillah, I'm fine. I'm fine. I hope you are well and ইয়েস, doing থ্যাংক ইউ, well. থ্যাংক ইউ। আসলে আপনারা তো একজন কমিউনিটি লিডার এবং পলিটিশিয়ান। আমরা কমিউনিটিতে যে কিছু ঘটনা বহুল চলছে যে কিছুদিন ধরে আ এগুলা নিয়ে আলোচনা করি। আপনি তো জানেন আমার অনুষ্ঠানে আমি সবসময় নিউজ টক শো আ সপ্তাহান্তের যে হেডলাইন গুলো থাকে, সেই হেডলাইন গুলো আমি পাঠ করি। তার পরবর্তীতে আপনাদের কিছুটা মতামত আমি আশা করি। তা আমি ১ম এ উম আ আজকের যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সময় খুবই কম। আমরা জানেন আপনি আমাদের এই অনুষ্ঠানটি YouTube এও যায় এবং Facebook লাইভস এ যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করেছিলাম হয়তো শেয়ার করার জন্য। যাই হোক, যাদের Facebook ভিউয়ার্স আছেন তারা হয়তো দেখছেন। আমি ১ম এ যে সংবাদ শিরোনামটি পাঠ করছি, এটি একটি অত্যন্ত দুঃখজনক শিরোনাম। আমাদের বাঙালি কমিউনিটিতে উদ্বেগ এবং আতঙ্ক। ৩ বাংলাদেশী খুন। যুক্তরাজ্যের একদিনের ব্যবধানে ৩ বাংলাদেশী খুন হয়েছেন এবং গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার স্কটল্যান্ড, ১৮ সেপ্টেম্বর শনিবার সাউথ ইস্ট লন্ডন ও ব্রিস্টলে এই ৩ খুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩৬ বছর বয়সী একজন শেফ এবং ২৮ বছর বয়সী একজন স্কুল শিক্ষিকা এবং ২৭ বছর বয়সী এক বাংলাদেশী শিক্ষার্থী রয়েছেন। জানা যায় ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় স্কটল্যান্ডের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের সেলিম উদ্দিন নামের ৩৬ বছর বয়সী একজনকে কথা কাটাকাটি হয় বাংলাদেশি সহকর্মী ফয়েজ মিয়ার সাথে। এক পর্যায়ে সহকর্মী ফয়েজ মিয়া রান্নাঘরের ছুরি দিয়ে সেলিমকে আঘাত করেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। নিহত সেলিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌর শহরের ফতেপুর গ্রামের মৃত সাদউদ্দিন ওরফে সাদই মিয়ার ছেলে। এটা ছিল গত ১৭ সেপ্টেম্বরের শুক্রবারের ঘটনা। ১৮ সেপ্টেম্বর শনিবার যে ঘটনাটি ঘটেছে সাউথ ইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা সাবিনা নেসার এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাবিনা লুইসাম রাশি গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। নিহত সাবিনার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। এই ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ১৮ সেপ্টেম্বর শনিবার ব্রিস্টলের একটি বাড়ি থেকে ২টি মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর মধ্যে একজন হলেন বাংলাদেশী ছাত্র ফাহাদ হোসেন প্রামাণিক, যার বয়স ২৭ বছর। অনেক লম্বা নিউজ, কিন্তু আমাদের মূল হেডলাইনটি হচ্ছে ৩ জন বাংলাদেশী খুন এই সপ্তাহের মধ্যে। এবং আরেকটি সংবাদ শিরোনাম হচ্ছে ব্রিটেনের রেড লিস্ট থেকে অ্যাম্বার জোনে বাংলাদেশ। তবে
পুরোপুরি মুক্ত হচ্ছে না এখনই বাংলাদেশ। এটা হচ্ছে রেড লিস্ট থেকে নাম প্রত্যাহার হলেও বাংলাদেশীদের জন্য ব্রিটেন এখনো পুরোপুরি উন্মুক্ত হচ্ছে না। যদিও ২২ সেপ্টেম্বর বুধবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে আগামী ৪ অক্টোবর ভ্রমণ বিষয়ক নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে ব্রিটেনের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। ওই ঘোষণা না আসা পর্যন্ত বাংলাদেশিদের ব্রিটেন ভ্রমণকে নিরুৎসাহিত করে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম গত ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এ কথাগুলো বলেছেন। ২২ সেপ্টেম্বর থেকে ৪টা অক্টোবর পর্যন্ত ১০ দিনের গ্রেস পিরিয়ড রেখেছে ব্রিটিশ সরকার। এটা ছিল বাংলাদেশের পুরোপুরি মুক্ত হচ্ছে না রেড লিস্ট, এটা খবর। আরেকটি খবর আপনারা জানেন যে অত্যন্ত আ ফলাও করে সব পত্রপত্রিকায় নিউজ এসেছে। ব্যাক পেজে, ফ্রন্ট পেজে আমি দেখেছি জনমতের ফ্রন্ট পেজে নিউজ এসেছে এবং চ্যানেল এস বলেন বা বিভিন্ন টেলিভিশনে এখানে ফলাও করে নিউজ হেডলাইন করেছে যে হার্ট ফাউন্ডেশন হসপিটালের 6th ফ্লোর সম্প্রসারণ £১৫০,০০০ প্রতিশ্রুতি। এছাড়া রয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুটা আগাম নিউজ এসেছে। আপনি তো একজন জনাব ওহিদুদ্দিন বাংলাদেশের রাজনীতিবিদ এবং এদেশেরও রাজনীতিবিদ। আপনি রাজনীতি করছেন ২ দেশেই। এ নিয়ে কিছুটা আলোচনা করব। আসলে মূলত এই ছিল কয়েকটি শিরোনাম। সব শিরোনাম পড়া তো সম্ভব নয়। কিন্তু মূলত যে শিরোনামগুলো সত্যিকার অর্থে আমাদের এসেছে এই কয়েকটি শিরোনাম নিয়ে আপনাদের অভিমত জানতে চাইব খুবই সংক্ষেপে। আরেকটি সংবাদ শিরোনাম আছে কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। এটা সত্যিকার অর্থে ভ্যাকসিনের একটি খবর। এটা নিয়ে অনেকে চিন্তিত ছিলেন যারা বাংলাদেশে ভ্যাকসিন দিয়েছেন এবং যেমন আমিও দিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসে, যেটা ছিল কোভিশিল্ড। কোভিশিল্ডকে এখন যুক্তরাজ্য স্বীকৃতি দিয়েছে। এটা অত্যন্ত আশার কথা, বিশেষ করে বাংলাদেশীদের কথা। যাই হোক, দেশে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘে পরিষদে তিনি বক্তব্য রেখেছেন গতকাল এবং দেশে মার্কিন বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা। এই কয়েকটি শিরোনাম নিয়ে আমরা খুবই সংক্ষেপে আপনাদের মন্তব্য জানতে চাইব। প্রথমে আমি আসছি জনাব ওহিদুদ্দিন। আপনি তো একজন রাজনীতিবিদ এবং একজন কমিউনিটি লিডার। আমরা জানি আপনাকে আমি ৩০-৩২ বছর ধরে জানি। আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং রাজনীতির সাথেও জড়িত এবং কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কমিউনিটি লিডার। সেই হিসাবে আপনাকে বলছি যে আমাদের কমিউনিটিতে যে উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে এই বাংলাদেশি ৩ জন খুনের ব্যাপারে, বিভিন্ন গ্যাং ফাইটিং এর ব্যাপারে টাওয়ার হ্যামলেটস এ হচ্ছে আপনি জানেন। প্রতি সপ্তাহে কিছু না কিছু ঘটনা ঘটছে। এ সম্পর্কে আপনি আপনার অভিমত জানতে চাই। যে আপনি কি মনে করেন? আপনি তো সংগঠনের কমিউনিটির একজন লিডার, আপনি তো অনেকদিন এ ধরনের কাজ করছেন। আপনি কি মন্তব্য আপনার? একটু সংক্ষেপে বললে খুশি হব। জনাব ওহিদুদ্দিন। Thank you. Thank you, Mr. Jamal Bhai. Thank you very much to invite me to join you and participate in the discussions regarding the issues you are raising according to the newspapers headlines. I'm very sorry and very sad and also very angry to hear that the issue, the murder of the Sabina Nessa within our community, it is intolerable, and I don't know how to express my sadness and I don't know how to express my sadness to say, but আপনি বলতে থাকেন। এটা এই টিভি যাচ্ছে। that আপনি বলে zero থাকেন। tolerance. Zero tolerance should the law enforcement should be zero tolerated, should be more inspirable and more zero tolerable, and to be more strict, because this happening previously happened other, even in Red Bridge, knife stabbing going on previously, murders been also been carrying on. So the law, the police force should take it up seriously, because it is a serious matter within our community, and it should not carry on like that, and it should be done something against this activities in our community, because we are all in a station. Even we got our old relatives, sisters, brothers, our children, especially the children and women, for their security and safety is very important to see them safely, because everybody in frustration, in a fear to go out. Shouldn't be in this country. In UK is
as we know, everyone knows, the lawful country, and I want to say that the law should take an immediate action to those heinous animals in the society, those to identify them, recognize them, and keep eye on them. They should be taken up, must taken up seriously. That is the community that is going on. The Sabina, yes, even as you know, recently, even a few months back, Sarah Eberhard was the one of the victims as well. She was raped and murdered. So it's not safe for our women, our children, our sisters to walk in the streets. So we need our safetyness is very important. Safetyness is very important in the society, in the community. And sometime, another one of our brother was murdered in the restaurants. Okay, because I don't know, it's mental awareness, our another thing, because everyone is here in our society, in our community, who are working for their family, for their to support their children and families. But again, everyone should be aware of mental awareness. Very important to coordinate with each others. And another student who was murdered in Bristol is another issue in that. He studied, as far as I know, had a brief looked in the heard in the newspaper that he studied studying barristership in London, Yeah. but Yeah. then he was murdered in Bristol. So that's another concern. How he went to Bristol and got murdered there. So this concerns our society, concerns our families, everyone. What's going on? It's like a conspiracy. It's Thank you. very serious matters, really, and it Thank should you. be taken Thank as a serious. থ্যাংক ইউ, থ্যাংক To, ইউ জনাব ওহিদুদ্দিন ভাই। আপনি সুন্দর বলেছেন। আসলে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি সত্যিকারের একজন কমিউনিটি নেতা এবং আপনি একজন পলিটিশিয়ান। আপনি সবকিছুর ঊর্ধ্বে উঠে আপনি পুলিশের সহযোগিতা এবং পুলিশের বিশেষ করে সবকিছু আ দক্ষতার কথা এবং পুলিশের বিশেষ করে সবকিছু সমাধানের কথা আপনি বলেছেন। যেমন পুলিশকে সরাসরি এগিয়ে আসার এবং আরো ইনভেস্টিগেশন করে এটার যাতে সুষ্ঠু বিচার হয়, সেটুকু আপনি আশা করেছেন আপনার বক্তব্যে। ধন্যবাদ। এটা সবাই আশা করে এবং হাজার, হাজার গতকাল দেখেছি আমরা সাউথ ইস্টে হাজার, হাজার মানুষেরা এই আপনার সাবিনা নেসারের অ্যা ব্যা ব্যা Bizile নিহত was. হওয়ার খবরে এটাকে সুখ জানিয়েছেন এই সাউথ ইস্টের জনগণ। আপনাকে পরে আসছি আপনার অন্য একটি বিষয় নিয়ে এবং এটা বিয়ানীবাজারের সেলিমউদ্দিনের বাড়িতে শোকের মাতমও হয়েছে আমরা দেখেছি পত্র-পত্রিকায়। এবং আপনি সুষ্ঠু বিচার দাবি করছেন পুলিশের আরো বেশি আ বিশেষ করে ইনভেস্টিগেশন করে এটা সুষ্ঠু বিচার আশা করেছেন। এটাই মূল বক্তব্য আপনার। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি আমার বন্ধু জনাব তুফাইল আহমেদ। আপনারা শুনেছেন দীর্ঘদিন থেকে উনি সংবাদ পাঠ করছেন। আমি উনি এবং বিশেষ করে উনি পরিবার-পরিজন নিয়ে আছেন। উনার বাচ্চারাও বড় হয়েছে। আমি জানি এবং লেখাপড়া করছে এবং চাকরিতে নিয়োজিত এবং উনি এটাকে কি দেখছেন বিশেষ করে বাঙালি কমিউনিটিতে আমাদের সেফটি কিভাবে দেখছেন এবং বাঙালি পরিবারকে কিভাবে তিনি সচেতনতা অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছেন বা অনুরোধ করছেন সেটা উনার কাছ থেকে জেনে আসি। জনাব তুফাইল আহমেদ। জি, ধন্যবাদ মিসবাহ সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আর দীর্ঘদিন পর কথা হচ্ছে। দীর্ঘদিন পর, তাই হ্যাঁ, না? অনেকদিন পর আসলে। তবে হ্যাঁ। আজকে যে বিষয়টা নিয়ে এসেছেন এই বিষয়টা আসলেই খুব একটা কষ্টকর এবং খুব একটা আমাদের বাঙালি কমিউনিটি বলবো না, আমাদের মহিলা যারা আছে, আমাদের মেয়ে ছেলেরা যারা আছে, জি। এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন বা এই দেশে যারা আছেন, হ্যাঁ। এত সেফ প্লেসে থাকার পরও একজন মানুষ কিভাবে সাধারণ একজন মহিলা কিভাবে প্রাণ দিতে পারে, তার প্রমাণ এই জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের সাবিনা নেসা। আমি হ্যাঁ। আমি ওর আত্মার মাগফিরাত কামনা করছি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। এবং আমি তার পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ উনাদেরকে সবর দান করুন। কারণ এই যে ঘটনাগুলো ঘটছে আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমরা আসলে ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। কেন হয়েছে এই ঘটনাটা? কিন্তু আমার খুব দাবি থাকবে এবং আমার আশা করি যে বর্তমানে যে পুলিশ প্রশাসন অবশ্য তারা এগিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তারা একটা ক্লু পেয়ে গেছেন। কিছু অংশ শুনেছি আজকে নিউজে শুনেছি যে তারা কিছু একটা ক্লু পেয়েছেন।
আশা করি তারা খুব সহজেই তাদের ধরতে পারবেন। এবং আমরা সবই বিশেষ করে এই ঘটনার পর আমরা বেশি আতঙ্কিত আমরা। শিওর। আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আমার বন্ধু-বান্ধব সবারই এই দেশে যারা বাঙালি বা অন্যান্য যেকোনো দেশের মানুষই বলুন, সবাই একটা অসম্ভব একটা চিন্তার মধ্যে আছে। আর এই যে মহিলা মারা গেছেন, যে মেয়েটি মারা গেছে আসলে একটি উনার টিচার। টিচার only 20 years or 28 years old. 20 হ্যাঁ, ও 20 28 years. মেয়েটা অসম্ভব ভালো ছিল এবং খুব ভালো একজন শিক্ষিকা ছিলেন, যেটা উনার হেড টিচার বলেছেন। তার ইন্টারভিউতে আমি দেখেছি, নিউজের মধ্যে দেখেছি, উনি বলেছেন খুব ভালো একজন। এবং উনি একা, আমি বিষয়টা বুঝতে পারলাম না কেন সেটা হয়েছে। কিন্তু উনি একা, আমরা যে একা যাবো, যে বাইরে যাবো, আমরা এখন তো সব আতঙ্কের মধ্যে আছি। আমরা কি করতে হবে, আমরা সবাই এসে হতাশ হয়ে গেছি। কি করব সেটা? তবে এইজন্য আমি বিশেষ করে আমার মতামত আমি প্রকাশ করছি। আমরা যারা অভিভাবক আছি, এইভাবে এইজন্য একটু এক্সট্রা সতর্ক থাকা উচিত আমাদের। অবশ্যই। আমাদের বাচ্চারা, বিশেষ করে আমাদের বাচ্চারা যারা বাইরে একা যাচ্ছে বা ছেলে হোক মেয়ে হোক, যে বাইরে একা যাচ্ছে, তাদের খুব যদি সম্ভব হয় তাদের সঙ্গ দেওয়া উচিত এই মুহূর্তে। তাদের কিছু সঙ্গ দেওয়া উচিত। যদি সম্ভব হয় আপনি যে গাড়ি নিয়ে ড্রপ করতে পারেন, যদি গাড়ি না থাকলে গাড়ি নিয়ে ড্রপ করতে পারেন, বা একটু আপনি হেঁটে ওকে ট্রেনে তুলে দিয়ে আসতে পারেন। যে ধরনের সচেতনতামূলক করা যায় সেটাই করা উচিত আসলে এই মুহূর্তে। আর বিশেষ করে আমি শুধু এইটা বলবো না, আমি এই দেখলাম যে টাওয়ার হ্যামলেটসে আরো কিছু ঘটনা ঘটেছে। আমাদের বাচ্চারা আমাদের কি খুন হচ্ছে, এটা বেশ কষ্টের ব্যাপার আসলে। আমাদের মধ্যে একটা সম্পর্ক, যে টাওয়ার হ্যামলেটসে ভয়াবহ কিশোর গ্যাং যেটা বলা যায়, আমি ওটাতে এই সম্পর্কে কিছু এড করছি এটাকে। তো যে একটু আগে আমার ভাই বললেন যে এই দেশের, চমৎকার আপনি বলেছেন ভাই, খুব ভালো লেগেছে আপনার কথা শুনে, এবং খুব সুন্দরভাবে জিনিসটা আপনি খুব ডিপলি আপনি জিনিস তার গেছেন এখন। তো আমার মনে হয় আমাদের বাচ্চারা কেন এই ঘটনা ঘটবে আমাদের মধ্যে, সেটা কি আমাদের অপারগতা? দেখতে হবে আমাদের বাচ্চারা কেন এইভাবে যাচ্ছে। আমাদের যারা ফ্যামিলি অভিভাবক যারা আছেন, আমরা কি আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারছি, বা ওরা কি করছে, কোথায় যাচ্ছে, আমরা কি সেটা আমরা একটু দেখা উচিত। আবার আমার বিশ্বাস মনে হয় এ ধরনের আমরা যে পদক্ষেপ গ্রহণ করি, তাহলে মনে হয় অনেকটা আমরাই লাভবান হব। কারণ বাচ্চারা তখনই করে যখন কোনো বিষয়ে তারা এডিক্টেড হয়ে যায়। আজকাল দেখা যায় যে ওই যে ড্রাগ বা ওই যে ক্যানাবিস, সিগারেট যাই বলেন, হ্যাঁ, আমি ওসব নামও জানি না আসলে। তবে এই এডিক্টেড হওয়ার পর সাধারণত লিমিটেড কিছু পয়সা থাকে ওদের কাছে, যখন পয়সা ফুরিয়ে যায় তখন অন্যের কাছ থেকে ওরা হাওলাত করতে চায় বা এই ধরনের কিছু নিতে চায়, তখন তাদের মধ্যে একটা ক্লিক সম্পর্ক হয়ে যায়। একটা বিদ্বেষমূলক সম্পর্ক, তাদের মধ্যে ছুরি নিয়ে বা গোলাগুলি অনেক সময় হতে পারে। তো আমার মনে হয় এ ব্যাপারে আমাদের অভিভাবকরা যদি খুব একটু বেশি সচেতন থাকি এবং আমরা একটু খেয়াল রাখি তাদের জন্য, আমার মনে হয় তাদের জন্য যেমন ভালো হবে, তাদের ফিউচারের জন্য যেমন ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, তো এবং এই দেশের জন্য ভালো হবে। তো আমি আশা করব যে আমাদের পরিবারের যে অভিভাবক যারা আছেন সবাই একটু এগিয়ে আসবেন, এবং সেই সাথে এবং যারা প্রশাসন যারা আছেন, এবার প্রশাসন যারা তারা সঠিক তথ্য উদ্ঘাটন করে তাদের, যারা এই ব্যাপারে বেশি ডিপলি তাদের যদি সুযোগ দেয়া যায়, কেউ এডিক্টেড হয়ে গেছে, তাদের যদি নিয়ে কোনো জায়গায় যদি তার কোনো একটা আলাদা একটা স্পেশালি তাদের সাহায্য করা যায়, আমার মনে হয় তারা সেই বিপদ থেকে তারা বেরিয়ে আসতে পারবে, এবং তাদের সহযোগিতা করা উচিত। আসলে হয়তো অনেক আমাদের বাচ্চারা অনেক আছে, অনেক বাদ সঙ্গ পেয়েছে, সেই সঙ্গ পেয়ে তারা নষ্ট হয়ে গেছে। আসলে তারা নষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু অনেক একটা কথা আছে না, ওই যে সঙ্গগুণী লোহা জ্বলে পাশে। তো অনেক সময় কি ভালো সঙ্গ থাকলে ভালো হওয়া যায়, ভালোর এবং বাদ সঙ্গ পেলে কিন্তু আবার অনেক বাদ হওয়া যায়, অনেক খারাপ হওয়া যায়। তো এমনি হয়তো আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে, ছেলেমেয়েরা নষ্ট হয়ে গেছে, তাদের আমরা সহানুভূতি দেখাতে হবে, এবং তাদের সাথে বন্ধুর মতো আচরণ করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে।
এবং যে ধরনের সাহায্য করা দরকার আমরা সেটা সাহায্য করব। আরেকটা জিনিস আমি এড করতে চাই সেটা হচ্ছে আমাদের আমরা বোধহয় যে জিনিসটা আমাদের ধর্মীয় ব্যাপারটাকে হ্যাঁ, একটু সম্পৃক্ত করলে কিন্তু ভালো হয় আসলে। কারণ আমরা যে নামাজ রোজা যেটাকে যে মুসলিম হিসেবে আমি বলছি সেটা আমি এই যে জি, মুসলমান হিসেবে আমি বলছি, কারণ এই জিনিসটা যদি আমরা বাচ্চাদেরকে সেটা শিক্ষা দিই জি। তাহলে মনে হয় তারাও অনেক জিনিস তাদের কাছে চোখের সামনে ভেসে উঠবে যে অনেক কোন জিনিসটা বাদ, কোন জিনিসটা ভালো। আমার মনের সাথে আমার আমার সহকর্মী বা আমার বন্ধু এর সাথে একটু একমত হবেন। আর আমার হ্যাঁ। মনে হয় আমি বেশি বলে ফেললাম মনে হয়। না, 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 আম না, না। অন্য টপিকস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই জি। টপিকস এর উপর আচ্ছা। মোটামুটি আপনারা দুজনেই দ যে হ্যাঁ, সতর্কতামূলক অবস্থান নিয়ে কথা বলেছেন। মোট কথা আপনি যে বলেছেন জনাব তুফাইল আহমেদ যে আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে আমরা ছেলে-মেয়ে নিয়ে দেশে আছি। অত্যন্ত নিরাপদ একটি স্থানে লন্ডন শহর আমরা জানি অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সমগ্র হ্যাঁ, বিশ্বের মধ্যে অবশ্যই। একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন একটি শহর এবং সব দিক দিয়ে বিশেষ করে আমরা সিকিউর ফিল করি আল্লাহ রাব্বুল আলামিনের হ্যাঁ। বদৌলতে এবং উনার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই হুকুমে। হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু আমরা ব্রিটেনের এ মতো এ জায়গায় আছি কত ভালো আছি এবং আজকের কত বিষয়ে সেফ কত হ্যাঁ, সেফ এবং আজকে নিরাপদ জায়গায় আছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আসলে আপনি এই আপনি আপনি ধরনের অবস্থান হ্যাঁ, আপনি জি বলুন। বিশ্বাস করবেন না, আমি আজকের একটা হেডলাইন নিয়ে পড়েছি আমি যেটা স্কাই নিউজে এসেছে হেডলাইন এসেছে যে ভারতের আম হরিয়ানায় একটা একটা অনলি 15 ইয়ার্স ওল্ড একটা মেয়ে হুম, 15 ইয়ার্স ওল্ড 30 জন লোক তাকে রেপ করেছে। এটা কিন্তু বেশ কষ্টের এটা ব্যাপার আসলে। কিন্তু সেটা হচ্ছে এটা আমাদের এটা দেশের মতো এটা আমাদের ভারত বা বাংলাদেশ, পাকিস্তান যাই দেশে বলেন কিন্তু আমরা এটা তো সেই এটা দেশে না। এটা আমরা এই পশুর দেশে একটা মতো খুব একটা পশুর এই দেশের মতো একটা জায়গায় আমরা আছি। পশুর আচরণ থেকেও আরো ভয়াবহ। হ্যাঁ, পশুর হ্যাঁ, আচরণ থেকেও। হ্যাঁ, যাই হ্যাঁ। হোক আমরা আরেকটি প্রসঙ্গে যাচ্ছি। জনাব তোফায়েল আহমদ এবং জনাব ওহিদুদ্দিন। আমরা কমিউনিটির কথা নিয়ে কিছুটা বললাম। কারণ একটি প্রসঙ্গে তো অনেক সময় চলে যেতে পারে। আমরা জানি আপনারা এটা কন্টিনিউ করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। কিন্তু আমাদের সময়সীমা আপনি জানেন আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে এবং লাইভ এবং এছাড়া অ ইউটিউবে যায়। সেই হিসেবে আমাদের নির্ধারিত সময়সীমাটা আমরা 45 মিনিটের মধ্যে আমরা রাখতে চেষ্টা করি। তাই আরো ২০ মিনিটের মধ্যে আরো কিছু আলাপ করতে হবে আপনাদের দুজনের সাথে। এবারে আসা যাক জনাব ওহিদুদ্দিন। আ আপনি ব্রিটেনের রেড লিস্ট থেকে বাংলাদেশ অ্যাম্বার জোনে মানে মোট কথা পুরোপুরি আমরা মুক্ত হচ্ছি না এখনই। এটা অত্যন্ত আশার কথা ছিল গত সপ্তাহে যে ২২শে সেপ্টেম্বর থেকে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যাব। কিন্তু হয়েও হচ্ছি না। এটা একটা নিরাশার কথা। যে বাংলাদেশে আপনি জানেন যে প্রায় ১৮ মাসের উপরে প্রায় ১৯ মাস হতে চলছে এই মহামারী করোনা মহামারীর কারণে অনেক আত্মীয়স্বজন বাংলাদেশে অনেকের এই লন্ডনে কিংবা আমেরিকায় কিংবা মধ্যপ্রাচ্যে কিংবা কানাডায় কিংবা ইউরোপের বিভিন্ন শহরে যে যেখানে আছেন অনেকে এরকমও হয়েছে নিজের আত্মীয়স্বজন, নিজের মা, ভাই বা বাবা মারা গেছেন কিন্তু কোনো অবস্থাতে যেতে পারছেন না। বিকজ অফ রেড লিস্টে থাকার কারণে। জনাব ওহিদুদ্দিন আপনিও তো আমি জানি যে বাংলাদেশে বছরে ২ বার যান এবং আমরাও বিভিন্ন কাজে বিশেষ করে পরিবারের টানে কিংবা নিজের কিছু কাজে প্রয়োজনের তাগিদে আমরাও বছরে ১ বার ২ বার যাই। আপনি এটাকে কি দেখছেন যে রেড লিস্ট থেকে বাংলাদেশকে বেরিয়ে নাই মানে আসতে পারছে না, পুরোপুরি মুক্ত হচ্ছে না। আপনি এটাকে কিভাবে দেখছেন জনাব ওহিদুদ্দিন? Um, thank you again, আপনাকে. I will speak in English. Why I'm speaking English to for our future That's generation fine. to Okay, no problem. understand, you know. আমরা আপনি আমরা দুটো ভাবে কথা বলি। বাংলাও করতে হ্যাঁ, পারেন, আপনি ইংলিশও করতে পারেন। আপনি ইংলিশে বলেন অনেক আমার জন্য সেটা হ্যাঁ, ভালো। আমার মনে হয় না, আমি Yeah, ইন্টারাপ্ট আপনি করছি করেন। আপনাদেরকে। আমরা yeah, দুজনে যেহেতু বাংলায় করছি, আপনি হ্যাঁ, ইংলিশে হ্যাঁ, করেন। হ্যাঁ, নো সেটা প্রবলেম। আমাদের জন্য ইউ ক্যান আমাদের কন্টিনিউ। যারা ইয়ং জেনারেশন যারা আছে তাদের that's জন্য right, ভালো that's হবে right. আসলে সেটা So ইউ ক্যান কন্টিনিউ। ভেরি I am অ্যাপ্রিশিয়েবল এটা। yeah, ইউ yeah, ক্যান আমরা thank এটা you. কন্টিনিউ। I'm especially addressing today's generation to understand them. They will understand very clearly. ইয়েস। অফ কোর্স। As I'm saying, unprecedented this situation, global COVID-19, the virus, it is really bad for us, and it's unfortunate that we are going through this COVID-19. Um, how shall I say? What shall I say? This COVID put us in a devastated position globally. জি, So what জি, you are saying, I just shorten my speech, what I want to say between Bangladesh and
Britain, we are really suffering. Even we, you, everyone from either in Bangladesh and also in Britain, we are really suffering. Neither we have lost our own loved ones. Everyone, nearly everyone have lost them because of this COVID here in Britain, also in Bangladesh. Same জি time, we cannot even go back Bangladesh. Neither anyone come back, and also it is a very difficult time we are facing. uh, those even, and it's costing us really is very difficult situation we are going through, either here and also in Bangladesh. So this situation must come over. It will come over. Yes, it should have been properly, but it didn't come over. But from the 22nd of September, but yeah, definitely from the 4th of October it will be open, and there's so much conditions as given according to the scientists and the medical officer declared, and we've seen. So after 4th, it will come to a stable position, as far as I understand, as far as I've seen the news and policy. A lot of things we have to go through the requirements and through the regulations of the government criteria. So those who we are now living, those who are in Britain, who had 2 doses of job, that is for us to go, okay, to come back. It's bit of relief, but still again it is required to be isolation a couple of days and take the test. But especially those are who after 4th it will be clarified, and it will be easy for us to go to Bangladesh, and also to come to from Bangladesh to here. It needs to be so. My especially clearly, I want to say that it is the situation we are facing now. Everybody is suffering, traveling wise, financial wise, socially, mentally. We are in a difficult time we are going through. So we just can't say everything will be all right. Would come to a stable position, should come on. And the main another problem was after the Indian virus was when it came down in Bangladesh is a big problem in Bangladesh because is not safe. Lot of situation it's carrying and facing this virus in Bangladesh is not in control yet, and not everyone has taken the injections just for this virus, and it is not under control yet. Still is going bad way, as we know. So my the issue just you are raising, it should come into it should come to see a stable situation. So shouldn't be long, and hopefully after 4th of October, September, October, it will be all right. And I hope it becomes easier and ease for all the nations globally, everywhere from the world. থ্যাংক Thank ইউ। you. জনাব ওয়াহিদুদ্দিন, আপনাকে আবারও আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এবারে জনাব তুফাইল আহমেদ, আপনি তো আমি যতটুকু জানি বিগত প্রায় ৩ থেকে ৪ বছর হলো বাংলাদেশে আপনি যাননি আপনার বিভিন্ন কারণে বা ব্যস্ততার কারণে। আপনি যে বাংলাদেশে রেড লিস্ট থেকে এখনো পুরোপুরি আমরা বেরিয়ে আসতে পারলাম না দুর্ভাগ্যবশত, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা তো সবাই তো প্রত্যাশা, যেমন আপনি জানেন আপনার বাংলাদেশে কত কাজ, আপনার বা ওহিদ সাহেবের বা আমারও। কাজ নাম্বার 1 হচ্ছে আমার মা, এবং আপনাদের হয়তো যদি আমি জানি আপনাদের মা-বাবা বেঁচে নেই। কিন্তু আমি সৌভাগ্যক্রমে এখনো আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার মা এখনো ৮০-৮২ বছর বয়সে আমাদেরকে দোয়া দিয়ে যাচ্ছেন। কিন্তু এটাই হচ্ছে আমাদের মূল কাজ, যে মাকে দেখা। তার পরবর্তীতে অন্যান্য কাজ। এটা স্বাভাবিক ব্যাপার। এই যে আপনি জনাব তুফাইল আহমেদ ৩ বছর বা ৪ বছর হলো আপনি, আমার মনে আছে আপনি 2017 এ গিয়েছিলেন। এরপরে আপনি যেতে পারেননি। না, আমি সব 2017 না, 2019 আমি গেছিলাম একবার। ও 19 এ, ইয়েস, আমি সরি। 19 এ গেছিলাম। ঠিক 19 ওই যে যখন আমার মনে হয় লকডাউনের আগ মুহূর্তে গিয়েছিলাম আরকি। লকডাউনের ২ বছরের বা ২.৫ বছরের কাছাকাছি। হ্যাঁ, তবুও আপনি এই যে রেড লিস্ট থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বেরিয়ে আসতে
পারছেন না, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মনের কিভাবে অনুভূতি? এটা কবে বেরিয়ে আসলে আপনি মনের রিল্যাক্স ফিল করবেন বা আপনি জি বলুন। না আসলে মনের অনুভূতি বলতে তো অন্য একটা ব্যাপার আসলে। কিন্তু মনের অনুভূতি তো আমি যেটা বলতে পারি, সহজ কথা বলতে পারি যে আমরা সেটা বেশ সাফার করতেছি। যেটা আমরা যেমনি ভাই এখানে আছেন উনি, বা আমরা ইচ্ছে করে থাকলে উনি যেটা করতে পারছি না। কারণ এই একটা সমস্যা। কিন্তু এটার সমস্যা কিভাবে সমাধান করা যায়? আমার সমাধান হবে সেটা হয়তো যারা স্পেশালিস্ট যারা আছে, বা যারা আম এই এলাকায় যারা কাজ করছেন, বা হেলথ NHS যারা কাজ করে, তারা হয়তো কিভাবে বেরিয়ে আসা যায় সেটা তাদের জন্য অবশ্যই সেটা বলা খুব সহজ এবং ভালোই হবে। তবে আমার শুধু আমি এটাই বলতে পারি যে আমি দাবি করতে পারি যে যত সহজে মানে সম্ভব আরকি তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেভাবেই হোক সেটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য কষ্ট না, যারা অন্যান্য যারা আছেন সবাই, রেডমিস তো শুধু বাঙালিদেরকে নিয়ে না, সবাইকে নিয়ে তো রেডমিস। তো তো জি। তো obviously আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে একটা বিশেষ কোনো পদক্ষেপ নিবেন। যেমন বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশের রেড জোনে ছিল আলহামদুলিল্লাহ। আমরা তো বাংলাদেশের এখন বর্তমানে রেড জোন থেকে বেরিয়ে এসেছি। তো এই অ্যাম্বার একটা জোনে আছে। হ্যাঁ, তো মোটামুটি এটা একটা আমাদের একটা আশার খবর। আর ওই যে একটু বললেন যে আমরা দেশে যাওয়ার জন্য, উনার মা আছেন, আমার মা বাবা না থাকলেও ভাই উম ভাই হ্যাঁ, বন্ধু যারা আছেন সবাই আছেন। এবং সবচেয়ে দুঃখজনক হলো আমার বড় ভাই, উনি মাস দেড়েক আগে উনি হঠাৎ করে উনি ইন্তেকাল হ্যাঁ, করেছেন। ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া উনিও ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ ছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমি তখন যে এই অসুবিধার জন্য যেতে পারি নাই। তো আল্লাহ উনাকে ব্যস্তবাসী করে সে দোয়া করি। আপনারা দোয়া করুন উনার জন্য। হ্যাঁ, তো আমরা অবশ্যই দোয়া করব এবং আমরা জনাব তুফাইল আহমেদ আপনার বড় ভাই, আমাদেরও বড় ভাই উনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শুধু আপনি নন, হুম, হুম, হুম। হাজার, হাজার বাঙালি পরিবার ইয়েস। কিংবা আরো যারা আছেন, হুম, হুম, অনেকে মা-বাবা হারিয়েছেন যেতে পারেননি, অনেকে ভাই হুম, হুম। হারিয়েছেন যেতে পারেননি, বোন হারিয়েছেন যেতে পারেননি, অনেকে শ্বশুর-শাশুড়ি হারিয়েছেন যেতে পারেননি। জি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনি হুম, আশার কথা অক্টোবর থেকে আমি গতকালকে একটি নিউজ পড়েছি যে অক্টোবর থেকে হয়তো ইনশাআল্লাহ এগুলা আমাদের এই মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়তো আমরা আর ওটা মানি মানি আমরা বেরিয়ে আসতে পারি এবং ইনশাআল্লাহ এটা আশার ইনশাআল্লাহ, কথা। ইনশাআল্লাহ, এখন আসি আরেকটা ইনশাআল্লাহ। প্রসঙ্গে। আপনারা দুজনই তো এটার সদস্য। বিশেষ করে এটা নিয়ে আপনি কাজ করেছেন বিগত ১৫-১৬ বছর ধরে আমি জানি। একদম ২০০৬ থেকে জনাব তুফাইল আহমেদ এবং আমার বন্ধু ওহিদুদ্দিন সাহেবও এটা কয়েক বছর ধরে এটার সাথে জড়িত আছেন। এবং এটা ফলাও করে নিউজ হেডলাইন হয়েছে ফ্রন্ট পেজ কিংবা ব্যাক পেজে যে হার্ট হুম, হুম। ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের 6 ফ্লোর হ্যাঁ, 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 সম্প্রসারণের হ্যাঁ, জন্য হ্যাঁ। জি, জি। ১৫০,০০০ পাউন্ডের ইউকে প্রবাসীরা প্রতিশ্রুতি দিয়েছেন। জি, 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 জি। এটা এটা আমাদের 6 ফ্লোর প্রজেক্টের হেড এবং চ্যানেলস এর চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরীকে আমরা আমরা উনার নেতৃত্বে বিশেষ করে আমরা ইউকে কমিটি ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির যারা আছি, আমাদের হুম, হুম, চেয়ারম্যান মাহমুদুর রশিদ কিংবা আরো যারা আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যানরা এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি বা ট্রেজারার আবদাল মিয়া সহ হুম, সকলেই হুম। আমরা এটার প্রতি সমর্থন জানিয়ে জনাব আহমেদুজ্জামান চৌধুরীর উনি 6 ফ্লোর হেড হিসাবে তাকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনি জি, জি। এটাকে এগিয়ে নিয়ে যান এবং 6 ফ্লোর প্রজেক্টটাকে সম্প্রসারণ করার কাজের জন্য। এবং গত সোমবার ২০শে সেপ্টেম্বর রয়্যাল রিজেন্সি হলে আমরা প্রায় ২৫০ থেকে ৩০০ র মতো আমাদের অতিথিরা এসেছেন এবং ১৫০,০০০ পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। এটা অত্যন্ত আশার কথা। জনাব আচ্ছা। তুফাইল আহমেদ আপনি তো ২০০৬ সাল থেকে সেই সানরাইজ রেডিও থেকে বা চ্যানেল এস থেকে এটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সহযোগিতা করে আসছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো বিরাট একটা ব্যাপার। ১ম এই তবে এটা দেখার আগে এই যে এম তার আগে সর্বপ্রথম আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে এই ব্যাপারে। ধন্যবাদ। কারণ আজকের যে এই একটা বিরাট একটা আন্দোলন, বিরাট একটা ব্যাপার, একটা যে বিস্ফোরণ যেটা বলা যায়, যে হার্ট ফাউন্ডেশনের যে আজকের এই প্রবাসে, বাংলাদেশে, সিলেটে, সমগ্র বিশ্বে বলা যায় যে সিলেটের যে একটা হার্ট ফাউন্ডেশন হয়েছে, সেই বিস্ফোরণটার কিন্তু সূত্রপাত কিন্তু আপনি অ্যাটম বোম। আপনাকেই বলা যায়। It is true. আপনি এটা একদম এটম একদম বোমের সত্যি জিনিস। হ্যাঁ, হ্যাঁ, আপনিও এটম বোমের একটি পার্ট। হ্যাঁ। এটম বোমের একটি কার পার্ট। কারণ 2006 থেকে।
আমি কারণ অন্য কেউ জানি না, আমি তার জ্বলন্ত একজন সাক্ষী যে প্রথম যখন এই দেশে এই হার্ট ফাউন্ডেশনের জন্য যারা এসেছিলেন তাদের মধ্যে ব্রিগেডিয়ার মালিক আমাদের সাহেব, জাতীয় অধ্যাপক, শ্রদ্ধেয় জনাব মালিক ব্রিগেডিয়ার সাহেব, মালিক সাহেব, তারপরে জনাব ডক্টর ডাক্তার আব্দুর রকিব রকিব আমিনুর রহমান সহ লস্কর যারা সাহেব, এসেছিলেন, আবু লস্কর তালেব সাহেব, মুরাদ আমাদের বন্ধু। আর স্পেশালি আমি আমাদের বন্ধু মহলের মধ্যে যিনি সবচেয়ে বেশি কষ্ট করে যাচ্ছেন আর একজন মানুষ, অনেক ছোটবেলা থেকে আমাদের হ্যাঁ, কাছের মানুষ, জনাব আবু তালেব মুরাদ। ওনার কাছে আমি বা আমরা সবাই আসলে কৃতজ্ঞ, বিশেষ করে এই যে হার্ট ফাংশনের এই পর্যায়ে নেওয়ার পেছনে কিন্তু ওনার বিরাট অবদান, অনেক এবং অবদান। উনি এখন পর্যন্ত সেই কাজটা খুব নিরলস ভাবে করে যাচ্ছেন, এবং দেশে একদম নিজের সাংবাদিক মানুষ, নিজের পরিবার, সাংবাদিকতা, এরপর সমস্ত কিছুর পেছনেও এবং আমাদের যে সবার জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহ ওনাকে ভালো সুস্থ রাখুন, ভালো রাখুন, দোয়া করি উনি ভালো থাকুন। বিশেষ এর মধ্যে উনি ওনাকে এবার আমরা আপনারা সবাই জানেন হয়তো উনি আবার করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছিলেন। খুব আল্লাহ ওনাকে প্রায় 2 মাস উনি কষ্ট করেছেন। এর মধ্য থেকেও তিনি চেষ্টা করে যাচ্ছেন। তো আমি বলতে আমি কথাটা লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। গত সোমবারে যে অনুষ্ঠান হয়েছে, গত যে সোমবারে যেটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের সূত্রপাতটার কথা বলছিলাম, যে সূত্রপাত হয়েছিল সানরাইজ রেডিও থেকে। আপনারা সবাই জানেন হয়তো সেটা। আমরা সানরাইজ রেডিওতে বসে প্রথম যে অনুষ্ঠান করেছিলাম আমরা, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় 50 থেকে 60,000 পাউন্ড কমিটমেন্ট হয়েছিল না? না, তখন শুরু থেকে আমাদের হ্যাঁ, এরকম হয়েছিল প্রায় 70 লাখের মতো। কিন্তু আমরা ঐতিহাসিক 70 লাখের মতো ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে প্রথম যে সভা করি সানরাইজ রেডিওর বিশেষ আয়োজনে এবং চ্যানেল এস এর সহযোগিতায়, সেটাতে 1,41,00,০০০ টাকা বাংলাদেশ সেন্টারে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, এবং ওই টাকাটা আমরা সিলেটে পাঠিয়ে তখনই ফাউন্ডেশনের কাজই হয়। এরপরে সরকারিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, এবং তার পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার চিফ প্যাট্রন, উনার বিশেষ বদৌলতে বা সহযোগিতায়, জনাব আবুল মাল মহিষ সাহেবের সহযোগিতায়, সৈয়দ মহসিন আলী সাহেবের বা বর্তমানে ডক্টর এ কে মমিন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহযোগিতায়, এবং অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠান, পূবালী ব্যাংক, ব্যাংক অফ এশিয়া বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা বা অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় এই পর্যন্ত আসতে পেরেছি। এটা আমাদের অত্যন্ত, বিশেষ করে আমাদের ইউকে প্রবাসীর সফলতা বলে আমি মনে করি, আপনার সাথে কণ্ঠ মিলিয়ে। আমি আসছি জনাব ওহিদুদ্দিন সাহেব। ওহিদুদ্দিন সাহেব, আপনি তো এটার পার্মানেন্ট ডোনার মেম্বার। জনাব তুফাইল আহমেদ হচ্ছেন আমাদের ইউকে কমিটির অত্যন্ত শ্রদ্ধেয় একজন পুরনো মেম্বার, ফাউন্ডার মেম্বার ইউকে কমিটি, এবং আশা করি আপনি জনাব ওহিদুদ্দিন সাহেব, আপনি আপনার পরিবার নিয়ে এসেছেন, এবং জনাব তুফাইল আহমেদ ওনার সস্ত্রীকভাবে এসেছেন। জনাব ওহিদুদ্দিন, আপনি পরিবার নিয়ে এসেছেন, এবং আমি জানি আপনার ছেলে এবং আপনার মেয়েরা, আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা, আপনি তাদের উদ্দেশ্যে যদি, বিশেষ করে আমার মেয়েরাও, আমার ছেলে নাহমাদ মিসবাহ এটাতে পার্মানেন্ট স্থায়ী দাতা সদস্য হয়েছে সিলেটের বোর্ডের জন্য। আপনি তো অনেক পুরনো একজন দাতা সদস্য, পার্মানেন্ট ডোনার মেম্বার। আপনি যে ছেলে মেয়ে নিয়ে এসেছেন আপনি অনুষ্ঠানে, আপনার ছেলেও রাফেল ড্র উইন করেছে, ইয়াং ট্যালেন্ট, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনি একটু বলুন প্লিজ, আমাদের ইয়াং জেনারেশনের জন্য, নেক্সট জেনারেশনের জন্য। Thank you. Firstly, it's all credit goes to you, Mr. Wai. And also, Afnara, really, you worked very hard from the beginning. Thank you, yes. And all the credit to you, Mr. Wai and Mr. Tufail. Yes. Even in 2006, you invited me. আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ভাইকে, এবং চ্যানেল এস এর বর্তমান চেয়ারম্যান আহমেদ সামাদ চৌধুরী জেপি। অবশ্যই অনেক কষ্ট উনি করেছেন, জনাব আহমেদ সামাদ চৌধুরী, along with all the founder members, to come that far from the beginning, from the scratch to now 6th floor, 7th tala in Dak, to come. All your credits, everyone who been working. Founder, you did work very hard to come that far, and especially that the dinner party and also certificate given party was held on Monday. It was a inspired meeting held, and it inspired the young generation
to bring them come forward, especially I'm really proud myself to be member to the Friends of the National Heart Foundation. Also, my wife is also she's also proud to be Friends of the Yeah, Heart yeah, Foundation. yeah, yeah. Now, Alhamdulillah. when my son is he's a PhD doctor in biomedical engineering. বাহ! He's বাহ! তার নামটি বলুন, আপনি তার নামটি বলুন। he's a Omar Shafi. বাহ! বাহ! Omar Shafi is doing PhD on biomedical engineering in the second year. So he's জি। researching and he's doing all medical research, and he wants to do the medicine researching as well. So when he heard, he said, "That is this Bangladesh, we say the Heart Foundation." When he was inspired, he wanted to learn. He willingly said, "I want to go to that meeting. I বাহ! want to," বাহ! because he's dealing with the medical conditions, researching. হুম, হুম। Willingly he went there. বাহ! So বাহ! our children, he was really inspired, and he was so happy to be there, so he could learn. Because those our children, there are children who do medical doctors, medically studying. Is for them, they will know. We can get a lot of help from them. Their suggestion, their recommendation. We can learn a lot of things. We need to involve our children as well. So this is for our future generation. Another thing, our generation today's and futures, they are they're very good-hearted. Yeah. They are Alhamdulillah. Alhamdulillah. good-hearted people, children, our everyone's growing in this country. They like helping, and when they hear that this Heart Foundation is helping the unprivileged, underprivileged people, helping the deprived people who cannot have money to have the treat them medically because of the finance problem. They don't have enough finance, and so they are really happy to that it's a non-profitable foundation, non-profit Heart Foundation. And Heart Foundation is an organization, is a one part of body, that is a part of life. Yeah, Your yeah, life yes. is ওয়ার্ল্ড mainly the ওয়ার্ল্ড God, This is the জি। Allah is there. Yes, but yes. its body is ওয়ার্ল্ড the main part. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা অ্যাফিলিয়েটেড বডি Y- এবং এটা আমাদের Yes, গর্ব করতে পারি। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের একটি শাখা প্রতিষ্ঠান। এটা আমরা বাংলাদেশের একটি ন্যাশনাল প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, এবং yes, এটার চিফ প্যাট্রন মাননীয় প্রধানমন্ত্রী, এবং ঢাকা হার্ট ফাউন্ডেশনের চিফ প্যাট্রন আমাদের অনারেবল প্রেসিডেন্ট। এটা আসলে একটা গর্বের কথা যে আপনি বলেছেন যে আমাদের নেক্সট জেনারেশন এটা জেনে খুশি হয়েছে যে বাংলাদেশে এত বড় একটি প্রতিষ্ঠান হয়েছে, এবং এটাকে আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন, যেমন আপনার বাচ্চা, আমার বাচ্চা, তুয়াল সাহেবের বাচ্চা, যদি বা আরো যারা আছেন আমাদের ডোনার মেম্বাররা, তাদের বাচ্চারা যদি এটাকে আগামীতে জড়িত হতে পারে, তাহলে আমাদের সার্থকতা হবে বলে আমরা মনে করি। আজকে যারা ১৫ বছর আগে যারা শুরু করেছেন, আমাদের হাফিজ মজিরুদ্দিন সাহেব, এম এ আহাদ সাহেব, আমার সাথে এসআই আজাদ আলী এবং জনাব এম that's right. ইয়াকুব সাহেব সহ আরো যারা আরো আমাদের সাথে আছেন বা ছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি। এবং তারা মানে শুরু করেছিলাম আমরা ১৫ বছর আগে, আরো ১৫ বছর পরে আমাদের জেনারেশনের আমাদের বাচ্চারা যাতে জড়িত হতে পারে এবং তারা দেখতে পারে যে আমাদের বাবা, চাচা, দাদা বা নানা এটার সাথে জড়িত ছিলেন, আমরাও এটাকে কন্টিনিউ করে যাব। এটাই মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব ওহিদুদ্দিন সাহেব। আমাদের হাতে মাত্র ৬টি মিনিট আছে। এই 6 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আরেকটি কথা বলছি, আজকে আমাদের অনুষ্ঠান মূলত রিল্যাক্স রেডিও বাংলা এবং স্পেকট্রাম বাংলা রেডিওর যৌথ প্রয়াস। আপনারা জানেন রিল্যাক্স রেডিওর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জনাব আমিন রাজা আমাকে এইমাত্র এসএমএস করেছেন যে ভাইয়া, স্পেকট্রাম বাংলা রেডিও অনলাইন টিভির সাথে আমি রিল্যাক্স রেডিও বাংলা প্রোগ্রামটাকে লিঙ্ক আপ করেছি, কারণ বোথ রেডিওর মাধ্যমে এই অনুষ্ঠানটি ব্রডকাস্ট হচ্ছে। আমি রিল্যাক্স রেডিওর ফাউন্ডার জনাব আমিন রাজাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এত কষ্ট করে রিল্যাক্স রেডিও উনি প্রতিষ্ঠা করেছেন, এবং আমিও প্রতি ২ সপ্তাহ পর স্টুডিওতে, যেটা প্লাস্টোতে স্টুডিওতে আমরা সরাসরি কথা বলি, স্টুডিওতে অত্যন্ত ভালো পরিবেশে জনাব আমিন রাজা এটা প্রতিষ্ঠা করেছেন। আমার অনুরোধ থাকবে জনাব তুফাইল আহমেদ, আপনি তো একজন রেডিও প্রেজেন্টার, দীর্ঘদিন ধরে আপনি ৪০ বছরের উপরে আপনি এটার সাথে আছেন, এই মাইক্রোফোনের সাথে। আপনি একদিন রিল্যাক্স রেডিও সরাসরি এসে অনুষ্ঠানে কথা বলবেন, অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন জনাব ইনশাআল্লাহ। ওহিদুদ্দিন, আপনাকে অনুরোধ করছি। এবং আমরা দুটি খুব সংক্ষেপে দুটো কথা বল। আরেকটি কথা আছে যে আমরা আশা করছি রিল্যাক্স রেডিও বাংলা এবং স্পেকট্রাম বাংলা রেডিওর যৌথ প্রয়াস হিসেবে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো আমরা একটি মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করছি। আমরা আশা করি এই শীতের আগেই হয়ে যাবে। আশা করি, দেখি Very good. সম্ভবত যদি আমরা দুজনে হ্যাঁ, আলোচনা অনেক করব, আমি এবং
আমি এবং জনাব আমিন রাজা চৌধুরী আলোচনা করব যে এই হাফ টার্মের মধ্যে সপ্তাহের হাফ টার্মে অক্টোবরের এন্ডে কি করা যায়। কারণ আমাদের বিশেষ করে রেডিওর যারা প্রিয় আমাদের মানুষেরা আছেন তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করব। কয়েকটি ঘন্টা ৩-৪ ঘন্টা আমরা আমোদ ফুর্তি করব, কিছু সঙ্গীতানুষ্ঠান থাকবে, কিছু হালকা কিছু খাবার থাকবে। মানে এটাই আমাদের প্রয়াস। আমি জনাব আমিন রাজাকে উনাকে বলেছি গেট দেখুন টুগেদার থ্যাংক ইউ, গেট টুগেদার রিল্যাক্স রেডিও এবং স্পেকট্রাম বাংলা রেডিওর মাধ্যমে অতি শীঘ্রই করব, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দেশে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমেরিকাতে তিনি এখনো বসবাস করছেন, অবস্থান করছেন এবং তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তব্য দিয়েছেন গতকাল 24শে সেপ্টেম্বর। দেশে মার্কিন বিনিয়োগ কিংবা যুক্তরাজ্যে বিনিয়োগের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো খুবই আশাবাদী। খুব সংক্ষেপে, কারণ 3টি মিনিট আমাদের হাতে আছে, জনাব 4 মিনিট, জনাব ওহিদুদ্দিন খুব সংক্ষেপে আপনি এবার বলুন যে আমরা মার্কিন বিনিয়োগ মানে অর্থাৎ ইনভেস্টমেন্টের ব্যাপারে ইউকে এবং বাংলাদেশে আমেরিকার ইনভেস্টমেন্ট বাংলাদেশে হলে আমরা কতটুকু লাভবান হতে পারি। ভেরি শর্ট প্লিজ। Yeah. Now it is Laboman, profitable, and we need foreign investment in the country. That's number one, no doubt. Foreign investment very important for the economic, for the country to be developed, because we are a developing country. So foreign investment very important. And according to the I haven't seen that meeting. I don't know exactly what happened. That the meeting was, I cannot remember. I haven't seen, but I will agree. But the thing is, even the Prime Minister saying that Biden said that there will be investment, but I want to say the law and order must be strict in Bangladesh to attract the foreigners, and that be very important. To develop our country, for the economic development of the country, foreign investment is very vital. That's what I can say. And to encourage them and to attract the foreign investor, we must provide the safety and security of the foreign investors. Previously, lot of things happened because of the security. A lot of investor we missed. They left the country because of that. Our country's law and order was not maintained properly, and it was out of control, and there was no safetyness, and there was no security for the foreigners to come and invest in our country. So this is what I would say in short, that we need foreign investors for our country, and we must provide our safety and security for them. This is what I would say. Thank you. থ্যাংক ইউ। আমি জনাব তুফাইল আহমেদ, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ কিংবা যুক্তরাজ্যের বিনিয়োগ নিয়ে আপনি কিভাবে আশাবাদী এবং কতটুকু দরকার মনে করেন? না, প্রথমে তো অবশ্যই আশাবাদী বলতে তো আমরা সবাই তো কারণ বাংলাদেশটা একটা উন্নয়নশীল দেশ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন, আমি ওনার সাধুবাদ জানাচ্ছি। চমৎকার একটা উনি অবশ্যই এটা দেশের জন্য যা করে যাচ্ছেন তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আমাদের প্রবাসী পক্ষ থেকে অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমাদের দরকার আছে বিদেশি যে ইনভেস্টার যারা আছেন, বাংলাদেশে ইনভেস্ট না করলে দেশটা এগিয়ে যেতে পারবে না অবশ্যই। তবে ইনভেস্ট যারা করবে তাদের জন্য আমাদের বড় ভাই বলেছেন যেটা আমাদের একটা সেই ক্ষেত্র তৈরি করতে হবে। কারণ আপনি যদি সেখানে একজন মানুষ গিয়ে সে ইনভেস্ট করতে গিয়ে তার প্রাণের ভয় থাকে, সেদিন ইনভেস্ট করে সবকিছু সে খুইয়ে ফেলে। কারণ এই ধরনের অনেক ঘটনা কিন্তু আমরা পড়েছি, অনেক ঘটনা আমরা চাক্ষুষ প্রমাণ আছে। তো আমার মনে হয় বর্তমানে যে সিচুয়েশনটা আছে, হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে ক্ষেত্রটা তৈরি করেছেন বলেই হয়তো তিনি বিশ্বাস করে বলছেন যে আসুন আপনারা এসে আমাদের দেশে ইনভেস্ট করুন। এবং সেই আশা ওনার সাথে আমরাও আশা করি বিদেশে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র যারাই অন্যান্য দেশে আসুক, আমাদের দেশে এসে ইনভেস্ট করুক, আমাদের দেশটা এগিয়ে যাক, সেটা আমরা দোয়া করি। ধন্যবাদ জনাব তুফাইল আহমেদ। সব শেষে, কারণ আমরা সবগুলো হেডলাইন কভার করেছি, কারণ এত হেডলাইন সবগুলা কোনটা থেকে কোনটা কথা বলবো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সময়সীমার কারণে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। খুব সংক্ষেপে
যেহেতু বাংলাদেশের দ্বাদশ নির্বাচন আসছে এবং জাতীয় সরকার ও মধ্যবর্তী নির্বাচনের ভাবনা একটি শিরোনাম এসেছে। এটা নিয়ে আমরা কথা বলব। কিন্তু এটা আজকে এভাবে কথা বলা যাবে না। হুম, হুম। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন বা জাতীয় সরকার ও মধ্যবর্তী নির্বাচন নিয়ে পুরো একটি অনুষ্ঠান করব ইনশাআল্লাহ হ্যাঁ, 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 আগামীতে। হ্যাঁ। এটা এভাবে কথা বলা যাবে না আমি জানি। খুব Mm, mm. সংক্ষেপে আপনি যে দ্বাদশ নির্বাচন আসছে আগামী ২০২৩ এর এন্ডে এটা নিয়ে আপনি কিভাবে আপনি যে মানে মতবাদ মতামত রাখতে পারেন? জনাব ওহিদুদ্দিন। In short, ভেরি again, শর্ট, ভেরি we শর্ট have no প্লিজ। time, I know, but what you just said that another time you will আপনি organize তো that topic এদেশেও again. এদেশেও আপনি একজন রাজনীতিবিদ। Yeah. বাংলাদেশেও একজন রাজনীতিবিদ আমি জানি। এদেশেও আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যেটা আপনার শুভকামনা। যাই হোক এটা অন্য একটা অনুষ্ঠানে কথা বলব। বাংলাদেশের দ্বাদশ রাজনীতি নিয়ে কি ভাবছেন? খুব সংক্ষেপে। Mm, Yes. That was Rajit in the end. What I'm thinking is, I am thinking myself is to be one of the candidates in the near future in 2.5 years. But my opinion and suggestion to the election commission and to the government, because we have you see, at the moment we have a political problem in our countries. It's been divided. One party is not going to one party rule now. As everyone's saying, one party rule. The main opposition is not is not participating any election, not in the parliament. They're going to participate in the election. So it is a difficult situation regarding the 12th. But I would say to the government to be sincere, more sincere. Even today's Prime Minister, Honorable Prime Minister, to be more sincere, and the Election অনেক Commission, সিনসিয়ার। all the authorities regarding to the election, to become involve all the other, especially the BNP, the opposition party, to involve them, encourage them, talk to them, and get them together. জনাব ওহিদুদ্দিন আমাদের Democratic অনুষ্ঠানের সময়সীমা প্রায় to শেষের believe in পথে কারণ democracy. জি, So জি। okay, we took other time. জি, 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 থ্যাংক জি। ইউ। আমাদের অনুষ্ঠানে এটা নিয়ে আরো পুরো ১ ঘন্টা অনুষ্ঠান করব। কারণ ১ মিনিট আমাদের হাতে আছে। জনাব তুফাইল আহমেদ খুব সংক্ষেপে তারপরেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি মনে হয় এই ব্যাপারে বেশি না বলেই ভালো, কারণ সময় কম। এছাড়া এই এই একটা বিষয়, এটা অনেক লম্বা বিষয়, আসলে বেশি অনেক ভেরি লম্বা ইম্পর্টেন্ট বিষয়, ব্যাপার। অনেক লম্বা তো বিষয়। এটা অন্য সময় আলোচনা করা বেটার হবে। তবে যাবার আগে আমি কিছু মানুষ আছে যাদের আমাদের এই হার্ট ফাংশনের কিছু মানুষ আছে যারা ইয়াকুব সাহেব, তারপর আলহাজ তারামিয়া সাহেব, তারপর খন্দকার ফরিদুদ্দিন সাহেব, তারপর এম এ আহমদ সাহেব, আব্দুল কাদের সাহেব, এমিয়া হা সাহেব সহ যারা হাফিজ আমাদের কাছ মজিদুদ্দিন থেকে সাহেব। চলে গেছেন, যারাই চলে গেছেন, তাদের সবার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন তাদের বেহেশত নসিব করুন, এই প্রার্থনা করছি। এবং আমাদের ধন্যবাদ। আজকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং যারা অডিয়েন্স যারা আছেন, যারা অনুষ্ঠান যারা দেখছেন, সবার প্রতি অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব তুফাইল আহমেদ। আপনি অত্যন্ত একজন জনপ্রিয় রেডিও এবং টেলিভিশন প্রেজেন্টার এবং জনাব ওহিদুদ্দিন আপনি একজন রাজনীতিবিদ এবং কমিউনিটি লিডার। আপনাকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে অনেক ধন্যবাদ। পরিশেষে যে কথাটি বলব, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমেরিকাতে বসবাস করছেন। বাংলাদেশের অত্যন্ত আমরা যতটুকু জানি দ্বাদশ নির্বাচন হবে আগামীতে, সেটা হলো সময়ের ব্যাপার। কিন্তু বর্তমানে যেভাবে আমরা যতটুকু জানি বাংলাদেশে উন্নয়নের কিছুটা ধারা বইছে। শুধু এটুকুই বলবো, যেভাবে অব্যাহত আছে বাংলাদেশের যদি উন্নয়নকামী একটি দেশে যদি এভাবে আরো উন্নয়ন হতে থাকে, তাহলে অবশ্যই আমাদের সেটাকে সুফল মনে করব। সেটাই হবে ইনশাআল্লাহ। দ্বাদশ নির্বাচনে কে আসবে, কে যাবে সেটা হচ্ছে পরবর্তী ব্যাপার। সেটা নিয়ে আমাদের ভাবার বিষয় নয়, সেটা নিয়ে আমাদের অনুষ্ঠানের সাবজেক্টও না। আমাদের হচ্ছে যে আমাদের দেশকে নিয়ে সুফল আমরা কিভাবে দেশকে নিয়ে আমরা ভাবতে পারি, জি, জি। দেশের উন্নয়ন কিভাবে হয়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। প্রিয় ভিউয়ার্স এবং স্পেকট্রাম বাংলা রেডিও অনলাইন টিভি এবং রিল্যাক্স রেডিওর আমাদের অগণিত শ্রোতা ভাই বোনেরা যারা আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি আর প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে রিল্যাক্স রেডিওর পক্ষে জনাব আমিন রাজা চৌধুরী এবং স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে আমি মিসবাহ জামাল, জনাব তুফাইল আহমেদ, ওহিদুদ্দিন সাহেব আপনাদেরকে আমি ধন্যবাদ যেতে আমিন রাজা ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং ওনার জন্য দোয়া করছি। ইনি চমৎকার একটি রেডিও স্টেশন নিয়ে আসার জন্য। আমরা শুভকামনা সবসময় থাকবে ওনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।
আগামী সপ্তাহে একটি সাংস্কৃতিক পর্বে কথা বলবো। একজন জনপ্রিয় বাংলাদেশের শিল্পীকে নাম বলবো না, ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদেরকে গান শোনাবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ।